আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। বেহালা থানায় অভিযোগে গতকাল গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। অভিযোগকারীকে 18 ঘন্টা ফ্ল্যাটে আটকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তর অভিভাবকরা ফ্ল্যাটে উপস্থিত থাকাকালীনই এই ঘটনা বলে দাবি তরুণীর। আমার বানানো কোনো টপিকের ওপর ভিডিও দেখে কখনো কখনো আমায় কেউ চাড্ডি গ্যাংয়ের মেম্বার বলে, কখনো কখনো আমার টপিক দেখে কেউ বলে আমি চীনের দালাল। ভিডিওর টপিক অনুযায়ী কখনো কখনো আমি সিপিএম হয়ে যাচ্ছি, কখনো কখনো বিজেপি, আবার কখনো কখনো কংগ্রেস। যেহেতু আমাদের রাজ্যের অথবা দেশের পলিটিক্যাল পার্টিগুলোর টপিকগুলো আমি আমার ভিডিওতে রাখি, সেই জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির থেকেই এইরকম, ভালো করে মেসেজটা পড়ো, এইরকম লোভনীয় অফার আমার কাছে সবসময় আসে। এই পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের প্রমোশন করানোর জন্য যে লেভেলে আমাকে মাল্লু অফার করে, একবার যদি ইন লোগো কা ক্যাম্পেন কার ডালা মেরা লাইফ জিঙ্গালালা। এত বড় জ্ঞান তো চাই বলে আমি কিন্তু কোনো মহান মানুষ নই, কিন্তু একটা জিনিস ভেবে রেখেছি যে পলিটিক্যালি আমি সবসময় নিউট্রাল থাকবো। কারণ পৃথিবীতে পলিটিক্স আর রিলিজিয়ান মানে রাজনীতি আর ধর্ম, এই দুটো জিনিস নিয়ে মানুষকে সবচেয়ে বেশি বোকা বানানো হয়। আরে এইসব তো বড় বালের কথা, এইসব বড় বড় অফারগুলো কেন অ্যাকসেপ্ট করি না জানো? আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। আমাদের যে লক্ষ্মী ভান্ডার বেড়েছে তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। মা এরকম ফোকটে ভাতা পাওয়ার থেকে জীবনে আর কোনো বড় সুখ আছে মা? তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। এই যে পার্টিগুলো আমাকে এত মাল্লু দিচ্ছিল মানে ওদের ক্যাম্পেইন করানোর জন্য, একবার যদি ওদের থেকে আমি মাল্লু নিয়ে ক্যাম্পেইনটা করতাম, মানে কত খাটতে হতো বলো তো। প্রথমত আমাকে মানে স্ক্রিপ্ট লিখতে হতো, তারপরে মানে শুট করতে হতো, তারপরে মানে এডিটিং, মানে এত খাটনি কে করবে? ফোকটে ভাতা নাও আর হাত তুলে নাচো। মা 500 টাকা বেড়েছে বলে মানে মাসে বোধহয় 1500 টাকা পাবে, মানে দিনে 50 টাকা। এর জন্য আমার নাচ দেখো, আর এই ভিক্ষার জন্য আমি মানে চটি চাটতে যাবো? মানে তোমাদের মনে হয় না? আমি আগে থেকে বলে রাখলাম, মানে এই ভিডিওটা শেষে অনেকে আমাকে চটি চাটা ভাবতেই পারো, এই জন্য বলে রাখলাম আগে থেকে। ভাতায় দিনে 50 টাকা দিচ্ছে, মানে হোটেলে গিয়ে একটা ভেজ থালি খেলেও আমার 60 টাকা লাগে, আর দমদম বিড়ির দাম মনে হয় 15-20 টাকা। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এনাদের স্বামীদের কথা আমি ভাবি না, এনাদের স্বামীদের আমি ডিরেক্ট বলতে চাই, কেন তোরা তোদের বউদের হাত খরচা দিস না ভাই? তোরা বউদের হাত খরচা দিচ্ছিস না বলেই আমাদের রাজ্যের আজকে এই অবস্থা। প্র্যাকটিক্যালি একবার ভেবে দেখো, এই যে এই বউরা ফোকটে ভাতা নিচ্ছে, তার মানে এদের কাছে কোনো কাজ নেই। এদের হাজবেন্ডরা এদেরকে হাত খরচাও দিতে পারছে না, তার মানে এদের হাজবেন্ডের কাছেও ভালো কোনো কাজ নেই। তার মানে রাজ্যে কর্মসংস্থানই নেই, তাও আমরা সবাই সেলিব্রেট করছি। নাচো বেশি নাচো। আজকে এই মহিলারাই যদি কোনো স্কিলফুল কাজ শিখতো, তাহলে এই মহিলারা মাসে 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে কামাতে পারতো। আর আমাদের রাজ্যে যদি কলকারখানা থাকতো, তাহলে এদের হাজবেন্ডরাও ভালো কামিয়ে এদের বউদেরকে হাত খরচা দিতে পারতো। মানে একটা কথা মাথায় রেখো, তোমাদেরকে পঙ্গু করে রেখে, সম্পূর্ণ পঙ্গু করে রেখে একটা হুইল চেয়ার দেওয়াকে ভাতা বলে। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। হ্যাঁ, আমার বউ যদি কোনো দিন এরকম কথা বলে, সেই দিনই আমার ডিভোর্স ফাইল করবো। 1500 টাকার জন্য মানে এরকম ডিসরেসপেক্ট। প্রথমে বলে রাখছি, ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু এমন অভিশাপ দেবো, সারা জীবন কিন্তু আমাদের রাজ্যে এরকম ভাতা দেওয়া সরকার থাকবে। আর আমার অভিশাপ কিন্তু লেগে যায়, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। ভাই ননসেনের কেসটার জন্য এই ব্রাহ্মণের কেসটা তো চাপাই পড়ে গেল। আমাদের যে লক্ষ্মী ভান্ডার বেড়েছে তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। একটা সত্যি কথা বলবো, আগে না গরিবদের জন্য খুব কষ্ট হতো, মায়া হতো, কিন্তু এখন মানে ভালো করে বুঝতে পেরেছি, গরিবরা এই জন্য গরিব নয় যে তাকে কেউ গরিব করে রেখেছে, গরিবরা এই জন্য গরিব যে সে নিজেই চায় গরিব হয়ে থাকতে। একমাত্র আমাদের দেশে এই দারিদ্রতা বা পোভার্টিকে সেলিব্রেট করা হয়। আমার নামটা মনে পড়ছে না, একটা বড় মানুষ বলেছিল যে তুমি যদি গরিব হয়ে জন্মাও তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি যদি গরিব হয়ে মরো তাহলে আমার সেটা লজ্জার ব্যাপার। আর একমাত্র আমাদের দেশেই দেখবে গরিব বা দারিদ্রতাটাকে মানে সেলিব্রেট করা হয়। এই যেমন আমার ভাই হংকং গেছে, চায়না গেছে, ম্যাকাও গেছে, থাইল্যান্ড গেছে, ভিয়েতনাম গেছে, কাজাকিস্তান গেছে, কোনো জায়গায় মানে এরকম ভিকিরি কালচার নেই, বিশ্বাস করো। ওইসব জায়গায় সরকার যদি মানুষকে ভাতা দেওয়ার চেষ্টা করে না, মানে মানুষ সরকারের হাতা কেটে ছাতা ধরিয়ে দেয় নেই। কিন্তু আমার কাছে চুমুর ভান্ডার আছে। এই যে প্রত্যেকদিন ভিডিওতে মানে তোমাদেরকে আমি চুমু দিই, এ চুমুতে কোনো পলিটিক্স নেই, কোনো ধর্ম নেই, মানে নিঃস্বার্থ চুমু। আসো মানে মুখ বাড়াও, চুমুর ভান্ডার দিয়ে একটা চুমু দিই তোমায়, আসো। এই লজ্জা পাওয়ার কি আছে? আমি ব্যানার্জি, শুদ্ধ চুমু, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস। তোমরা সবাই ননসেনের ব্যাপারে আমার থেকে জানতে চেয়েছো, কারণ ও একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। বেহালা থানায় অভিযোগে গতকাল গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকার। তোমরা সবাই ননসেনের ঘটনাটা কম বেশি সবাই জানো। আমার কাছে কাল থেকে মোটামুটি 2000টা মেসেজ এসেছে যে ননসেনকে নিয়ে কিছু বলো। ননসেন একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে নারী নির্যাতনের অভিযোগে জেল হেফাজতে রাখা হয়েছে। কিছুদিন আগেই ননসেন একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিওটার নাম ছিল বাটন। এই বাটন ভিডিওটাতে আমাদের রাজ্যের করাপশন অথবা নারী নির্যাতনের ব্যাপারটা কিন্তু
কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। ভিডিওটা এতটাই ভালো এবং এফেক্টিভ ছিল যে আমি নিজে গিয়ে লাইক মেরে কমেন্টও করেছিলাম। যে ছেলেটা কিছুদিন আগে আমাদের রাজ্যের নারী নির্যাতনের উপর ভিডিও বানালো, সেই কিভাবে হঠাৎ করে নারী নির্যাতনের কেসে ফেসে গেল। এখন এমন অবস্থা যে অভিযোগকারিনী যে ননসেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাকেই কেউ বিশ্বাস করতে চাইছে না। যেখানে ননসেন মানে ছেলেটার বাবা মা নিজেরাই ইন্টারভিউতে এসে বলছে যে ছেলেটা মেয়েটার গায়ে হাত তুলেছে। হ্যাঁ একটা চর মেরেছে। চর মারার পর হয়তো হাত পা তো সাকিয়ে যে হাতে যে কালসিরে দাগ ওর বলছিল এসে হাত ধরে একটা ওই টকটকে ফর্সা মেয়ে তার হাতটা ধরলে, আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। ছেলেটার বাবা মার কথা শোনার পরেও যে ছেলেটা মেয়েটার গায়ে হাত তুলেছে তাও লোকজন বিশ্বাস করতে চাইছে না। সেই অভিযোগকারিনী মানে ভিকটিমকেই কিন্তু এখন সবাই ভিকটিম ব্লেমিং করে যাচ্ছে। ভাই ছেলেটা একটা বাটনের মতো ঘ্যামা ভিডিও বানিয়েছে বলে সে যে জীবনে আর কোনো ভুলই করতে পারবে না, ভাই এটা কি কখনো সম্ভব? আসলে আমাদের দেশের মানুষজন সব ব্যাপারটাকেই সিনেমা ভাবে। যেরকম সিনেমায় দেখানো হয় যে একটা হিরো সবসময় হিরোইক কাজ করবে, তার মধ্যে কোনো ভুলই থাকতে পারে না। আবার সিনেমায় যে ভিলেন হয় সে সবসময় খারাপ কাজই করে, তার মধ্যে কোনো কিছু ভালো থাকতে পারে না। साला हिंदुस्तान में जब तक सलीमा है ভাই সিনেমার থেকে বাস্তব জগৎটা সম্পূর্ণ আলাদা। রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করো। শাহরুখ খান, টাইগার শ্রফ, অক্ষয় কুমার এরা গুটখার অ্যাড করে, জীবনে এরা গুটখা খায়। এরা সব মিষ্টি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড করে, জীবনে এরা কোল্ড ড্রিঙ্কস মুখে তোলে। এই তো কিছুদিন আগের ঘটনা, 1 থেকে 1.5 বছর আগের ঘটনা। একটা কানাডা সুপারস্টার মানে হিরো, তার নাম হচ্ছে অ্যাক্টর দর্শন, সে নিজের ফ্যানকে খুন করেছে। কেন জানো? এই কানাডা সুপারস্টার অ্যাক্টর দর্শন একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল। যে মেয়েটার সাথে এই অ্যাক্টর দর্শন বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল মানে পরকীয়া সম্পর্কে ছিল, সেই মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেক দিন এই দর্শনের ডাইহার্ট ফ্যানকে কমেন্ট করতো, দর্শন খুব ভালো মানুষ, দর্শনকে তুমি ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টা করছো, দর্শনের বিবাহ জীবন নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য। জাস্ট এই কারণে অ্যাক্টর দর্শন ওর এই ডাইহার্ট ফ্যানকে কোনো একটা জায়গায় ডেকে এনে মানে গুন্ডা লাগিয়ে খুন করে। রিসার্চ করে নিও, পেয়ে যাবে খবরটা। তাহলে একবার ভেবে দেখো, এ কিন্তু কানাডা সুপারস্টার মানে কিন্তু অনেক বড় অ্যাক্টর ওখানকার। এর ফ্যান ফলোয়িং আলাদা লেভেলে, মানে মানুষজনকে ভগবানও ভাবে ওখানে। যে সিনেমাতে গুন্ডাকে নিয়ে সাধারণ মানুষকে জাস্টিস দেয়, সেই নাকি গুন্ডা লাগিয়ে নিজের ডাইহার্ট ফ্যানকে খুন করে দিল। তাহলে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ভাই পৃথিবীতে ভালো আর খারাপ মিশিয়েই একটা মানুষ হয়। কেউ 100% ভালো হয় না, আবার কেউ 100% খারাপ হয় না। রাবণ অনেক বড় শিব ভক্ত ছিল, অনেক শিক্ষিতও ছিল, তাও সে মা সীতাকে অপহরণ করেছিল। তো একটা কন্টেন্ট ক্রিয়েটর রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ঘ্যামা ভিডিও বানিয়েছে বলে তার জীবন আর সে কোনো ভুলই করবে না, এটা মানে কি লজিক? আর আমাদের রাজ্য সরকারের যে পার্টি আছে তার কথা আমি ভাবছি, মানে সেই পার্টির বিরুদ্ধে মানুষজন এই লেভেলে অতিষ্ঠ হয়ে উঠেছে যে ননসেনের ভুল টাকার ভুলই মনে হচ্ছে না এদের ভুলের কাছে। ননসেনের ওপর অভিযোগ আসার সাথে সাথেই আমাদের রাজ্য সরকারের পার্টি এইভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে দেখো এ নারী নির্যাতন নিয়ে ভিডিও বানিয়েছিল, দেখো নিজেই নারী নির্যাতন করেছে। ভাই শাক দিয়ে মাছ ঢাকা যেতে পারে, কিন্তু ননসেনের ভুলটা দিয়ে তোদের ভুলটা ঢাকা দেওয়া যাবে না। আরজি করে ঘটনাটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল, আর আমরা সবাই জানি আরজি করে ঘটনাটাকে কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপরে কলকাতা ল কলেজের ঘটনা, সেখানে কি হয়েছিল জানো? সেখানে ভিকটিম ব্লেমিং হয়েছিল, যে মেয়েটার সাথে হয়েছিল সেই মেয়েটাকেই দোষ দেওয়া হচ্ছিল। लेकिन कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा। तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए। তার মানে মেয়েটারই দোষ। ছুটির দিনে কলেজে কেন যাবে মেয়েটা? তোমরা জানো না ছুটির দিনে ধর্ষকরা কলেজ যায়? वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। হ্যাঁ সিম্পল, ধর্ষকরা তো ধর্ষণ করবেই, তুমি কেন যাবে ধর্ষকদের কাছে? এই হচ্ছে এদের কথা। আমি লিখে দিতে পারি, আজ যদি আরজি করের মেয়েটা অত্যাচারিত হওয়ার পর বেঁচে থাকতো, সেই অভয়ের ওপরও কিন্তু ভিকটিম ব্লেমিং করা হতো। তুমি মেয়ে হয়ে কেন ডাক্তারি পড়তে যাবে? রাত্রেবেলা তোমার ডিউটি করার কি দরকার ছিল? ওই রুমে তুমি একা কেন শুয়েছিলে? আজ যদি মেয়েটা বেঁচে থাকতো এইগুলোই শুনতে হতো। যদিও মরে যাওয়ার পরও অনেকে বলেছে, তাহলে কি বুঝলে এই ননসেনের ঘটনায় যেখানে ওর নিজের বাবা মাই বলছে যে ছেলেটা মেয়েটার গায়ে হাত তুলেছে? হ্যাঁ একটা চর মেরেছে। চর মারার পর হয়তো হাত পা তো সাকিয়ে যে হাতে যে কালসিরে দাগ ওর বলছিল এসে হাত ধরে একটা ওই বাবা মা নিজেই বলছে ওদের ছেলে মেয়েটার গায়ে হাত তুলেছে, তাও তোমরা অভিযোগকারিনীকে, যার ওপর এই অত্যাচারটা হয়েছে, তাকেই তোমরা ব্লেম করছো। তাহলে এই পার্টির লোকগুলো যারা এই মেয়েদের ওপর হয়ে যাওয়া অত্যাচারকে সাজানো ঘটনা বলে অথবা নারী নির্যাতনের কেসে নারীকেই দোষারোপ করে, তাহলে তাদের সাথে এই পার্টির লোকদের সাথে তোমাদের তফাৎটা কোথায় থাকলো? আর আমার পৃথিবীতে মেয়েদের ওপর ছেলেরা এত অত্যাচার কিভাবে করতে পারে জানো? কারণ মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এই ননসেনের কেস থেকে তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। ননসেন যে মেয়েটাকে ঘুষি মেরে কালশিটে ফেলে দিয়েছে, সেই মেয়েটা যখন ইন্টারভিউ দিচ্ছিল সেই সময় সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখো, মেয়েরাই লিখছে যে তোমার ওপর যদি এতটাই অত্যাচার হয়েছে তাহলে তুমি কথা বলছো কিভাবে? এই দাও কথা বলতে বলতে আটকে যাচ্ছে, তার মানে স্ক্রিপ্টেড। ভাই যার ওপর অত্যাচার হয়েছে সে কি একদম সাবলীল ভাবে এসে একদম ফ্লুয়েন্টলি এসে কথা বলবে? মানে এরকম সিচুয়েশন এখনো পড়োনি তো? যেদিন পড়বে সেদিন তোমরাও ফিল করবে। মেয়েদেরকে বলছি ভাই, একটা কথা মাথায় রেখো, ঘুটে পড়ে গোবর হাসে। তোমাদেরও তো ভবিষ্যতে বিয়ে হবে, কোনো না কোনো বাড়ির বউ হয়তো যাবে, অথবা তোমাদের বয়ফ্রেন্ডও তোমাদের গায়ে হাত তুলতে পারে। সেই সময় যখন তোমার বয়ফ্রেন্ডের বাড়ির লোক অথবা তোমার শ্বশুর শাশুড়ি তারা যখন তোমার গায়ে হাত তোলাটাকে জাস্ট বলবে যে একটা চড়ই তো মেরেছে, জাস্ট একটু ছুরিটা ঢুকিয়ে দিয়েছে, এখন মরে গেলে তো বৌমার দোষ, বৌমা নিজেকে রেজিস্ট করতে পারেনি কেন? তোমাদের উপর হয়ে
হয়ে যাওয়া অত্যাচারকে যখন ছেলের বাড়ির লোকজন এরকম লঘু করে দেখাবে, সেই দিন আমার এই ভিডিওর কথা তোমাদের মনে পড়বে। সেদিন এসে একবার কমেন্ট করে যেও। আমি আজ অব্দি অনেককে রোস্ট করেছি, কিন্তু কারোর বাবা মাকে নিয়ে আমি রোস্ট করিনি, কারোর বাবা মাকে আমি ভুলভাল কথা বলিনি, আজকেও আমি বলবো না। কিন্তু ননসেনের বাবা মা ডোমেস্টিক ভায়োলেন্সকে যেভাবে নর্মালাইজ করছে, যেভাবে একটা লঘু করে দেখাচ্ছে, মানে এরপরে আমার কিছু বলার নেই। টকটকে ফর্সা মেয়ে, তার হাতটা ধরলে আপনি যে কোনো ফর্সা মেয়েকে একটু জোরে হাত ধরলে, একটা পুরুষ মানুষ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায়। আহাগো, ননসেনের তো তাহলে দোষই নেই, মেয়েটারই দোষ। মেয়েটা যেখানে ফর্সা হয়ে জন্মালো, ছ্যা 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 ছ্যা, ওনারা বলছেন মেয়েটা তো ফর্সা, তাই একটু কালসিটে পড়ে গেছে। মানে এটা কি কথা ভাই? ভাগ্যিস আজকে মেয়েটা কালো হয়নি, নাহলে তোমার কালসিটেটা দেখাই যেত না। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। ননসেনের এই মেয়েটার গায়ে হাত তোলাটাকে আবার অনেকে এইভাবে জাস্টিফাই করছে যে মেয়েটা তো চিট করছিল, ওর ফোনে দেখা গেছে ও নাকি অন্য ছেলের সাথে কথা বলতো, সেই জন্য নাকি একটা চড় মেরেছে, এটা নাকি ঠিক আছে। কেউ চিট করলে যে তার গায়ে হাত তোলা যায়, এটা তোদের কাছে নর্মাল হতে পারে, কিন্তু দেশের আইনের ক্ষেত্রে নয়। কারোর গায়ে হাত তুললে সেটা ক্রিমিনাল অফেন্স, সেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। একটা মেয়েও যদি কোনো ছেলের গায়ে হাত তোলে, সেটাও একটা ক্রিমিনাল অফেন্স ভাই। তার মানে এরপর থেকে যে কোনো ক্রিমিনাল বলে আমার মাথা গরম হয়ে গেছিল, তাই মেরে দিয়েছি। গায়ে হাত তোলাটা এই জন্যই ক্রিমিনাল অফেন্স। আজ মেয়েটা বেঁচে আছে বলে তোমরা বলছো যে একটা থাপ্পড়ই তো মেরেছে, কিন্তু এই একটা থাপ্পড়ের জন্য যদি আজ মেয়েটা মরে যেত, বাই চান্স যদি কোনো একটা জায়গায় লেগে মেয়েটা মরে যেত, তখন মেয়েটার জন্য ঠিক মোমবাতি নিয়ে তোমরা রাস্তায় নামতে। কারণ না মরা অব্দি তো তোমরা ভাবোই না যেটা অত্যাচার হয়েছে। মানে একটা মানুষ মরে যাবে, তারপরে গিয়ে বুঝতে হবে যে হ্যাঁ প্রচুর অত্যাচার করা হয়েছিল। যতক্ষণ না ভিকটিম মরছে ততক্ষণ ভিকটিম ব্লেমিং করো, এটাই তো সমাজের নীতি এখন। এবারে আসি মেয়েটার যৌন হেনস্থার যে কেসটা দিয়েছে ননসেনকে, সেটার ব্যাপারে অনেকে বলছে ননসেনের ওপর এই যৌন হেনস্থার ব্যাপারটা মেয়েটা এক্সট্রা ভাবে চাপিয়ে দিয়েছে। ননসেনের বাবা মা চড়থাপ্পড়টাকে তো স্বীকার করেছে, কিন্তু যৌন হেনস্থার ব্যাপারটা তো স্বীকার করেনি। ভাই আমাদের সমাজে মেয়েদের গায়ে হাত তোলাটা এতটাই নর্মাল ব্যাপার, সেই জন্যই হয়তো এই চড়থাপ্পড় ব্যাপারটা ওনারা তুলে ধরেছেন, মানে নর্মালাইজ করার চেষ্টা করেছে। আর এখন যা দেখতে পাচ্ছি সমাজ যেদিকে যাচ্ছে, এরপরে হয়তো যৌন হেনস্থাটাকেও বলবে নর্মাল ব্যাপার। ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যৌন হেনস্থা করবে না, ভাই স্বামী স্ত্রী তারা একসাথে থাকে যৌন হেনস্থা হবে না, এরপর থেকে দেখবি এরকম টাইপেরই কথা বলবে। মেয়েটার গায়ে হাত তোলা, চড় থাপ্পড় বা কালশিটে পড়ে যাওয়া, এটা যেহেতু বাবা মার সামনেই হয়েছে, সেজন্য বাবা মাও স্বীকার করেছে, আমি সেটাই বললাম যে এটা একটা ক্রিমিনাল অফেন্স। এবার এই যৌন হেনস্থার ব্যাপারটা কেউ তার যৌনতা সামনে করে না সবার সামনে, সে প্রাইভেটলি হয়, সেটা একটা ঘরে রুমের মধ্যে হয়। এই ব্যাপারটা বিচার্য বিষয়, আইন আদালত বিচার করবে, আমি বলার কেউ নয়। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দেশে এই যৌন হেনস্থার ব্যাপারটা নিয়ে অনেক মানুষের মধ্যে মিসকনসেপশন আছে। যৌন হেনস্থা নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষই ভাবে যে 5 জন 10 জন ছেলে মিলে যদি একটা মেয়েকে ফোর্সফুলি কিছু করার চেষ্টা করে, সেটাই হয়তো একমাত্র যৌন হেনস্থা, কিন্তু নয়। এই যৌন হেনস্থার ব্যাপারটা আরো অনেক বেশি সূক্ষ্ম, আরো অনেক বেশি কমপ্লিকেটেড। তোমরা কি জানো বিবাহিত জীবনে মানে একটা স্বামী আর স্ত্রী যখন একসাথে থাকে রাত্রেবেলা, তারা একসাথে সঙ্গম করে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো এক রাতে যদি বউয়ের ইচ্ছা না থাকে, তাও যদি হাজবেন্ড জোর করে তার সাথে কিছু করার চেষ্টা করে, সেটাও একটা যৌন হেনস্থা। তারা কিন্তু স্বামী স্ত্রী, তাও সেই ব্যাপারটাকে যৌন হেনস্থার আকারেই দেখা হবে। আমাদের দেশের আইন সেটাই বলে। এবারে যারা বোঝার তারা বুঝে যাবে, আমার আর এর থেকে বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। এই যৌন হেনস্থার আইনটাকে নিয়ে অনেক মেয়েরা কিন্তু মিসইউজও করে, অনেক ছেলেদেরকে কিন্তু ভুলভালভাবে ফাঁসিয়েও দেয়। তাই সেই জন্য চড় থাপ্পড়ের কেসটা যেহেতু বাবা মাও স্বীকার করেছে, আমি সেই জন্য সেটাই বললাম। এই যৌন হেনস্থার ব্যাপারটা বিচার্য বিষয়, আদালতকে বিচার করতে দাও। আর অনেকে বলছে একটা দুটো থাপ্পড়ই তো মেরেছে, এর জন্য আবার ক্রিমিনাল হয়ে যায় নাকি? তাহলে আমাদের বাবা মারা যে ছোট থেকে এত কেলিয়েছে আমাদের, তারা তো মারা বিশাল বড় ক্রিমিনাল। এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত ছিল। বিদেশে যদি গিয়ে দেখো, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে বলে একটা মুভি ছিল, ওই মুভিতে দেখানো হয়েছে বিদেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে বাবা মা আর তার বাচ্চাকে টর্চার করছে কিনা। তারা যদি সামান্যটুকু ইঙ্গিত পায় যে এই বাবা মা তো কোনো সময় এই বাচ্চাটাকে টর্চার করে, কোনো সময় বাচ্চাটার গায়ে হাত তোলে, আমাদের কাছে এইটুকুটাই কিন্তু ওখানে বিশাল বড় ব্যাপার। বাবা মার জেলও হয়ে যায়, বাচ্চাকে সেই বাবা মার থেকে দূরে নিয়ে যাওয়া হয়। আসলে আমাদের এখানে গায়ে হাত তোলাটাকে খুব নর্মালাইজ করে ফেলেছি। হ্যাঁ, বাবা মা তো মারবে, বয়ফ্রেন্ড তো মারবে, হাজবেন্ড তো মারবে। ভাই কেন মারবে? কেউ কাউকে ভালোবাসলে তার গায়ে কিভাবে হাত তুলতে পারে ভাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা হাজবেন্ড ওয়াইফ, এই সম্পর্কগুলোর মধ্যে একে অপরকে কি করে মারতে পারে ভাই, যদি সত্যি ভালোবেসে থাকে? আবার অনেকে বলে ভালোবেসে মারছি, ভাই ভালোবাসার সাথে মারটা তো ভাই কন্ট্রাডিক্ট করছে। আর আমাদের এখানে ভায়োলেন্ট ফিল্ম যেরকম অ্যানিমেল দোচা, পুষ্পা দোচা, এইসব মুভি দেখে যেসব ছেলেরা ইন্সপায়ার্ড, সেই সব টক্সিক দোচা ছেলেরা যারা বলছিস যে একটা মেয়ে চিট করছে তার গায়ে হাত তুলেছে, ঠিকই আছে ভাই, তোদের কাছে হাত জোর করে বলছি ভাই, মেয়েদের গায়ে কোনোদিন হাত তুলিস না। একটা পুরুষ হয়ে যদি তুই মেয়েদের গায়ে হাত তুলিস, কাপুরুষতার শেষ সীমা সেটা। হ্যাঁ, এবারে যদি তোরা ভগবান হতি, তাহলে তোরা যদি মেয়েদের গায়ে হাত তুলতে, তখন সেটাকে ভগবানের লীলা বলে আমাদের সমাজ চালিয়ে দিত। কিন্তু তোরা তো ভগবান নোস, তোরা চিন্দি অ্যানিমেল দোচা, পুষ্পা দোচা, টক্সিক দোচা ছেলে। অনেক হিন্দি কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে বাংলা কন্টেন্ট ক্রিয়েটাররা ননসেনের পাশে কেন দাঁড়াচ্ছে না, কেন ভয় পাচ্ছে। ভাই এখানে ভয় পাওয়ার কিছু নেই। একটা ছেলে যে একটা মেয়েকে মেরেছে, তারপরেও তার পাশে কিভাবে আমরা দাঁড়াবো? মানে আমরা বলবো হ্যাঁ তুই ঠিকই করেছিস একটা মেয়ের গায়ে হাত তুলে, এটা বলে সাপোর্ট করবো ননসেনকে? আজকে যদি আমরা জানতে পারতাম যে ছেলেটা মেয়েটার গায়ে হাত তোলেনি, মানে ননসেন ওই মেয়েটার গায়ে হাত তোলেনি, অথবা বাবা মাও যদি বলতো যে না মেয়েটার গায়ে হাত তোলেনি, আমাদের ফাঁসানো হচ্ছে, সবার আগে আমি ভিডিও বানাতাম, আমি ভিডিও বানিয়ে বলতাম যে ননসেনকে ফাঁসানো হচ্ছে। কিন্তু যেখানে তার বাবা মাই বলছে, মানে ছেলেটার বাবা মাই বলছে যে থাপ্পড় মেরেছে, তারপরে কি করে সাপোর্ট করবো ভাই? আমাদের দেশে এরকম প্রচুর ফালতু মেয়ে আছে যারা আমাদের দেশের আইনটাকে নিয়ে মিসইউজ করে, মানে ছেলেদের বিরুদ্ধে কাজে লাগায়। আতুল সুভাষের কেসটা
কেসটা কিন্তু একটা প্রকৃষ্ট প্রমাণ। আতুল সুভাষকে নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম। সেই জন্যই বলবো ছেলে অথবা মেয়ে মানে কোনো একটা ক্ষেত্রে জেনারেলাইজ না করে রাজনীতি এবং ধর্ম থেকে বেরিয়ে ব্যাপারটাকে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করো। ছেলে অথবা মেয়ে পৃথিবীর কেউ 100% ভালো হয় না, আবার 100% খারাপও হয় না। সবার মধ্যেই ভালো খারাপ মিশিয়ে থাকে। যার মধ্যে যেটা ভালো আছে সেটা বলো। যেমন বাটন ভিডিওটা চরম ভালো হয়েছিল, আমি নিজে গিয়ে কমেন্ট করেছিলাম, কিন্তু তাই বলে সেটার জন্য সেই ছেলেটা যে নারী নির্যাতন করেছে সেটাকে সাপোর্ট করা যায় না। একবার নিরপেক্ষভাবে ভেবে দেখো, এই বাটন ভিডিওটা যদি না থাকতো, এই বাটন ভিডিওটা যদি ননসেন্স না বানিয়ে থাকতো, তাহলে কি এই কেসটা শোনার পর তোমরা ননসেন্সকে ফুল সাপোর্ট করতে পারতে? আমি লিখে দিচ্ছি, একজনও সাপোর্ট করতো না। আর এই বাটন ভিডিওটা যদি না থাকতো তাহলে হয়তো আমাদের রাজ্য সরকারও এত তৎপরতা দেখাতো না। মানে আরজি করার কেসে, কলকাতা ল কলেজের কেসে তো কিরকম ঢিলেমি অথবা মেয়েদের ওপরই দোষ যাচ্ছিল। তাই রাজ্য সরকারের কাছে আবেদন করবো যে এই ব্যাপারটাই, ননসেন্সের ব্যাপারটা যেরকম অ্যাক্টিভলি কাজ করলে, যেরকম তৎপরতা দেখালে, এরপর থেকে আমাদের রাজ্যে হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়ের ওপর হওয়া নির্যাতনের বেলায় যেন এরকম তৎপরতা দেখতে পাই। কারণ পলিটিক্সে মানে একটাই নিয়ম, এরা মানে কোনো কাজ করে না, বসে থাকে মাসের পর মাস, কিন্তু ভোট এলেই এরা অ্যাক্টিভ। তার জন্য আমরা এত আনন্দিত, এত উল্লাস।